সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশের কয়েক জেলায় ডিপথেরিয়া রোগী পাওয়ায় বাড়ছে উদ্বেগ। টিকা প্রদান ব্যাহত হওয়াকে দুষছেন বিশেষজ্ঞরা। দ্রুত টিকা কার্যক্রম জোরদারের পাশাপাশি সতর্কতার পরামর্শ তাদের। 6 থেকে 8 বছরের বাচ্চাদেরকে আমাদের ডিপথেরিয়া বুস্টার ডোজ দেওয়া উচিত। হামে 24 ঘন্টায় আরও 8 শিশুর মৃত্যু। হাসপাতালে ভর্তি 1200 জন। দেশের 98% শিশুকে হামের টিকার আওতায় আনার দাবি স্বাস্থ্যমন্ত্রীর। পূর্বের গাফিলতি তদন্ত করার ঘোষণা। আমার বাচ্চাদেরকে আমার মায়ের বুকটা ভরা রাখতে হবে, ওইটা আমি চেষ্টা করতেছি। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ। দগ্ধ হয়েছেন অন্তত 12 জন। গুরুতর আহত কয়েকজন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। 12 জনের মতো আহত হয়েছে বলে ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে। আমরা সবাই আপনার বার্ন ইউনিটে চিকিৎসাধীন। কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ। গরুর চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে 2 টাকা। এদিকে অস্তিত্ব সংকটে চট্টগ্রামের চামড়া ব্যবসায়ীরা। গত বছরের টাকা পরিশোধ করেননি ট্যানারি মালিকরা। নির্ধারণ করা হয় ওই দামে ট্যানারি মালিকেরা যদি কিনে আমরা উপকৃত হব। 2 দিনের সফরে চীনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে লাল গালিচার সংবর্ধনা, গার্ড অফ অনার প্রদান। চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠককাল গুরুত্ব পাবে ইরান প্রসঙ্গ। ঢাকায় শুক্রবার শুরু হচ্ছে প্রথম বাংলাদেশ প্যারা স্পোর্টস কার্নিভাল। 1.5 মাসের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে 600 প্যারা অ্যাথলিট। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে বর্ণাঢ্য ডিসপ্লে। প্র্যাকটিসেরও প্রয়োজন হয়, আমরা সেই সুযোগ সুবিধাও করে দিব, কারণ আমরা মনে করি এটা আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি। শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে। দেশে হামের ব্যাপক সংক্রমণের মধ্যেই নতুন উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে আরেক প্রাণঘাতী রোগ, ডিপথেরিয়া। কয়েক জেলায় ডিপথেরিয়া রোগী পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে এই রোগ নিয়ন্ত্রণেই ছিল, কিন্তু টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ায় এটি আবার দেখা দিয়েছে। নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদারের পাশাপাশি আগাম সতর্কতার পরামর্শ দিয়েছেন তারা। ডিপথেরিয়া মারাত্মক ব্যাকটেরিয়া জনিত রোগ। মূলত মানুষের হাঁচি কাশি থেকে বাতাসের মাধ্যমে এই রোগের জীবাণু একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায়। এতে ক্ষতি হয় শ্বাসতন্ত্রের। নিয়মিত টিকাদানের ফলে দেশে এই রোগটি নিয়ন্ত্রণেই ছিল, কিন্তু 2017 সালে রোহিঙ্গা ক্যাম্পে ডিপথেরিয়ায় প্রায় 7,000 আক্রান্ত এবং কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরবর্তীতে টিকাদান কার্যক্রম এবং চিকিৎসা জোরদার হওয়ায় তা কমে আসে। গত বছর রোহিঙ্গা ক্যাম্পে 7 জন ডিপথেরিয়ায় আক্রান্ত রোগীর তথ্য পাওয়া যায়। দেশের বিভিন্ন জেলায়ও এই রোগী পাওয়া গেছে বলে জানালেন এই বিশেষজ্ঞ। আমাদের দেশে ডিপথেরিয়া প্রায় শূন্যই হয়ে গিয়েছিল। মিয়ানমারের যারা এসছে আমাদের উদ্বাস্তু হয়ে, রোহিঙ্গাদের আশ্রয়স্থলে ডিপথেরিয়ার প্রথম আউটব্রেকটা হয়। তারপরে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা ডিপথেরিয়া পাই। আইডিসিআর এর বিজ্ঞানীরা এটা প্রেজেন্ট করছিলেন। দেখা গেল যে বাংলাদেশে বেশ কতগুলো জেলায় আমরা এরকম স্পট পেয়েছি। তিনি বলেন, নিয়মিত টিকাদান কর্মসূচি চালু রাখলে এবং বুস্টার ডোজ দিলে ডিপথেরিয়া হওয়ার আশঙ্কা কমে যাবে। হামের ভাইরাসের আনাগোনা কমে গেলে তখন ডিপথেরিয়ার ভাইরাস বিচরণ ক্ষেত্রটা বেশি হবে। ডিপথেরিয়ার ও বুস্টার ডোজ দেওয়া দরকার এবং খুবই দ্রুত ডিপথেরিয়ার টিকা সংগ্রহ করে তাদের বিতরণ করবার জন্য একটা বিস্তারিত পরিকল্পনা করে এখনই 6 থেকে 8 বছরের বাচ্চাদেরকে আমাদের ডিপথেরিয়া বুস্টার ডোজ দেওয়া উচিত। এটা স্কুল গোয়িং। শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ থেকে বাঁচতে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে 24 ঘন্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে 7 জন এবং 1 জন হামে মারা গেছে। এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো 432 জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 69 শিশুর এবং হাম উপসর্গ নিয়ে মারা গেছে 363 জন। এছাড়া একই সময় হাসপাতালে ভর্তি হয়েছে 1173 জন শিশু। নতুন করে হাম শনাক্ত হয়েছে 126 জনের। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
দেশে বর্তমানে ৯৮% শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন বাকি ২% শিশুকেও টিকাদানের আওতায় আনতে কাজ করছে সরকার। বুধবার সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় চীনের দূতাবাস ও চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩৮০,০০০ ডোজ পোলিও টিকা প্রদান করা হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সময়ে কেন কিছু শিশু হামের টিকার বাইরে ছিল তা তদন্ত করে দেখা হবে। দেশে বর্তমানে ভিটামিন এ ক্যাপসুলের সাময়িক ঘাটতি থাকলেও আগামী জুনের মধ্যে তা পূরণ হবে বলেও জানান তিনি। আমরা এখন ব্যস্ত টু প্রিভেন্ট, টু ফেস দ্য প্রবলেম, টু গিভ দ্য ট্রিটমেন্ট ভ্যাকসিন টু দ্য পিপল। আমি পার্সোনালি আই এম নট থিঙ্কিং অ্যাবাউট দ্য প্রিভিয়াস অ্যাক্টিভিটিস হু ডিড দ্য রং। সেটা খোঁজার আগে আমার মানুষকে, আমার বাচ্চাদেরকে, আমার মায়ের বুকটা ভরা রাখতে হবে, ওইটা আমি চেষ্টা করতেছি। তদন্ত করবো না কথাটা আমি বলি নাই। লেট আস ফেস ফার্স্ট দ্য ক্রাইসিসটা শেষ করি, এরপর এটা তো কেন্দ্রীয় সিদ্ধান্ত গভর্নমেন্টের, ইনশাল্লাহ আমরা ওই দিকে নজর দিব করার জন্য। যাচ্ছি পরের প্রসঙ্গে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন অন্তত ১২ জন। গুরুতর আহতদের ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বুধবার দুপুর ১:৩০টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জেরা মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে হঠাৎ বিস্ফোরণ হয়। এ সময় কর্মচারীরা দুপুরের খাবার খাচ্ছিল। আকস্মিক বিস্ফোরণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ক্যান্টিনের ভেতরে। এতে অন্তত ১২ জন দগ্ধ হন। ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জোন ২-এর উপসহকারী পরিচালক জানান, পাওয়ার প্ল্যান্টের ভেতরের ক্যান্টিনের পাশে রাখা সিলিন্ডার থেকে লিকেজ হয়ে গ্যাস জমে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই ডাইনিং রুমে এবং কিচেন রুমে যারা অবস্থান করেছিল, তখন তারা কিছু লোক গ্লাসের ক্ষতে আহত হয়, কিছু লোক আগুনের তাপে পুড়ে আহত হয়। সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠায়। তারা ধারণা করতেছে যে গ্যাসের লিকেজ থেকে এরকম ঘটনা ঘটতে পারে। তো ১২ জনের মতো আহত হয়েছে বলে ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে। আমরা সবাই আপনার বার্ন ইউনিটে চিকিৎসাধীন। একজনের অবস্থা একটু আশঙ্কাজনক বলে জানায়। চিকিৎসকরা জানান, আহতদের শরীরে ৩ থেকে ৮০% পর্যন্ত পুড়ে গেছে। পরীক্ষা নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। বুধবার ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, রাজধানী ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬২ থেকে ৬৭ টাকা, আর ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা। গত বছরের তুলনায় এবার ঢাকা ও ঢাকার বাইরে গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে ২ টাকা বেড়েছে। এছাড়া খাসির চামড়া প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দেখি কুরবানির চামড়া যাতে ঠিকমতো সংরক্ষিত হয়, লবণ মাখানো হয়, সেটির স্থানীয় প্রশাসন তো তদারকি করবেনই। ঈদ এবং ঈদের পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসন অত্যন্ত সচেতন থাকবেন। এই মন্ত্রণালয়ের অনেকগুলি টিম সারা দেশে সক্রিয় থাকবে। এদিকে আরেকটি কোরবানির ঈদ চলে আসলেও গত বছরের বকেয়া টাকা পাননি চট্টগ্রামের আড়তদাররা। ঢাকার ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া আদায় করতে না পারলে চামড়া সংগ্রহ করতে পারবেন না বলে জানিয়েছেন তারা। এছাড়া নানা সমস্যায় ব্যবসা গুটিয়ে নিচ্ছেন চামড়ার আড়তদাররা। আসন্ন কোরবানির ঈদে চট্টগ্রামে প্রায় ৪ লাখ পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা আড়তদারদের। মৌসুমি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া সংগ্রহ, লবণ দিয়ে প্রক্রিয়াজাত সহ ঢাকার ট্যানারিতে পাঠানো সবই করেন তারা। কিন্তু আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়ে ১১২টি আড়তের মধ্যে টিকে আছে ৪০টি, আর ২২টি ট্যানারির মধ্যে রয়েছে একটি। অনুরোধ থাকবে ট্যানারির প্রতি, আপনারা বাণিজ্য মন্ত্রী এবং ট্যানারিদের যে একটা দাম নির্ধারণ করা হয়, ওই দামে ট্যানারি মালিকেরা যে কিনে আমরা উপকৃত হব। তবে মাঠ পর্যায়ে চিত্র আরো নির্মম। তাই সবার জন্য ওয়েট ব্লু চামড়া রপ্তানিতে ফের অনুমোদন চান আড়তদাররা। দেশের এই একটা সম্পদ, ওটা যদি রাখতে চাই তাহলে ব্লু
হোয়াইট ব্লু চালু রাখলে হয়তো মনে হয় চামড়া অনেক দাম হবে, ওই যারা পথে রাস্তায় ফেলে দিচ্ছে ওরা আর ফেলবে না। সরকার এরই মধ্যে বিনামূল্যে লবণ দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে সংকট কাটাতে স্বল্প সুদে ব্যাংক ঋণের সুযোগ চান ব্যবসায়ীরা। সরকারের কাছে অনুরোধ করছি, অন্তত আমরা খাঁচা চামড়া ব্যবসায়ীদেরকে কিছু স্বল্প সুদে যদি লোন দিই, তাহলে আমরা চামড়া ব্যবসায়ী আগের মতন আবার ঘুরে দাঁড়াবো। চট্টগ্রামের একমাত্র ট্যানারির পরিচালক বলছেন, এবার 1 লাখের বেশি চামড়া সংগ্রহ করা হবে। মোটামুটি আমাদের চাহিদা আছে। আমাদের দেশে চামড়ার মানটা ডে বাই ডে নিম্নগতি আর কি, যেটা বলে খারাপ। এই জিনিসগুলো যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের আর লক্ষ্যমাত্রা 1.5 লাখ পিছিয়ে আমি যেতে পারি আর কি। তবে ঢাকার ট্যানারি মালিকদের কাছে বকেয়া পরিশোধের জট না খুললে চট্টগ্রামের পশুর কাঁচা চামড়া শিল্প অচিরেই মৃত শিল্পে পরিণত হবে বলে শঙ্কা ব্যবসায়ীদের। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 34,497 কোটি টাকা। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। একনেকে পদ্মা ব্যারেজ সহ মোট 9টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প 3টি, সংশোধিত প্রকল্প 5টি ও মেয়াদ বৃদ্ধির অনুমোদন দেওয়া হয় 1টি প্রকল্পের। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 36,695 কোটি টাকা। এছাড়া পরিকল্পনামন্ত্রী অনুমোদিত 50 কোটি টাকার কম ব্যয় সম্বলিত 2টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর করে সফলভাবে ফ্রেশ পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে। এটি বিদ্যুৎ ইউনিটটির কমিশনিং এবং বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরুর পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জ্বালানি লোডিং কার্যক্রম চলতি বছরের 28 এপ্রিল শুরু হওয়ার পর ধাপে ধাপে রিঅ্যাক্টর করে মোট 163টি জ্বালানি অ্যাসেম্বলি স্থাপন করা হয়। বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটিকে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। মঙ্গলবার রাশিয়ার পরমাণু সংস্থা রসঅ্যাটম এ তথ্য জানায়, শিগগিরই রিঅ্যাক্টরকে ন্যূনতম নিয়ন্ত্রণযোগ্য বিদ্যুৎ উৎপাদন স্তরে নিয়ে যাওয়া এবং ধাপে ধাপে এর ক্ষমতা বৃদ্ধি করা হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। 2 দিনের সফরে চীন পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং। লাল গালিচা সংবর্ধনার পর তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। আগামীকাল চীনের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় গুরুত্ব পাবে ইরান ও তাইওয়ান প্রসঙ্গ। দীর্ঘ 1 দশকে প্রথমবার 2 দিনের জন্য চীন সফরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ট্রাম্পকে বহনকারী বিশেষ বিমান বেইজিংয়ে অবতরণ করে। এ সময় ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দরে ট্রাম্পকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিল চীনা শিশু কিশোররা। তারা যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা নাড়িয়ে ট্রাম্পকে স্বাগত জানায়। সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, চীনের বাজার উন্মুক্ত করার জন্য জিনপিংকে অনুরোধ করবেন তিনি, যাতে অসাধারণ মেধাবী মানুষগুলো তাদের জাদু দেখাতে পারেন। এদিকে সফরের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো ট্রাম্পের সফরসঙ্গীরা। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, সফরে ডজনেরও বেশি মার্কিন টেক কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা রয়েছেন, যা 2 দেশের বাণিজ্য ও প্রযুক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করছে। এছাড়া আলোচনায় প্রাধান্য পাবে ইরান যুদ্ধ এবং তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির মতো স্পর্শকাতর বিষয়গুলো। ধারণা করা হচ্ছে তেহরানকে ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে রাজি করাতে চীনের সহায়তা চাইবেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের বর্তমান টানাপোড়েনের প্রেক্ষাপটে 2 দেশের নেতার বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাণিজ্য শুল্ক, প্রযুক্তির প্রতিযোগিতা, তাইওয়ান এবং বিশ্ব অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে 2 নেতার আলোচনায় আন্তর্জাতিক মহল দৃষ্টি রাখবে। রুবায়েত হাসান, দীপ্ত বার্তা কক্ষ। ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার দেওয়া হয়েছে 23 মের টিকিট। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। বুধবার সকাল 8টায় পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়, আর দুপুর 2টা থেকে দেওয়া হয় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট। আগামীকাল বিক্রি হবে আন্তনগর ট্রেনের 24 মের টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী একজন যাত্রী সর্বোচ্চ একবার এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক 4টি টিকিট ক্রয় করতে পারবেন। গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যা মামলায় শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে মামলার বিচার কার্যক্রম শুরু হলো। ট্রাইব্যুনাল 1 বুধবার অভিযোগ গঠনের আদেশ দেয়। একই সঙ্গে পলাতক সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী 10 জুন দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। 2024 সালের 19 ও 21 জুলাই এবং 5 আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় পৃথক ঘটনায় 10 জন নিহত হয়। এই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের 3টি অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের টার্জন পয়েন্ট থেকে শুরু হওয়া মশাল মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে মঙ্গলবার রাতে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে এক বহিরাগতের বিরুদ্ধে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। শিক্ষার্থীরা জানান, গতরাতে ওই নারী শিক্ষার্থী হলে যাওয়ার সময় পুরাতন ফজিলতুন্নেসা হল এলাকায় আক্রমণের শিকার হন। তার চিৎকারে অন্যরা এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে নানা কর্মসূচি পালন করছে। পাবনার ঈশ্বরদীতে বিষক্রিয়ায় একটি বিদ্যালয়ে অন্তত 40 শিক্ষার্থী অসুস্থ হয়েছে। বুধবার ঈশ্বরদীর মুলাডলি উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। অসুস্থ সকলে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, দুপুরের পর বিদ্যালয়ের বাথরুমে থাকা একটি বোতল থেকে বের হওয়া গন্ধে 2 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের দেখে একে একে অন্তত 40 শিক্ষার্থী অসুস্থ হয়। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অসুস্থদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আগে থেকেই মূল্যস্ফীতিতে ভুগতে থাকা যুদ্ধবিধ্বস্ত দেশ ইরান বিকল্প পদ্ধতিতে অর্থনীতি চাঙ্গা করার চেষ্টা করছে। ভেঙে পড়া অর্থনীতি সুরক্ষিত রাখতে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে ক্রিপ্টোকারেন্সিকে ঢাল হিসেবে ব্যবহার করছে তেহরান। এ বিষয়ে দেখে নেব সহকর্মী ইশরাত সুমার বিশ্লেষণ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত এখন কেবল সীমান্ত বা আকাশ সীমায় সীমাবদ্ধ নেই, বরং তা ছড়িয়ে পড়েছে ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সির গুপ্ত জগতেও। এ যুদ্ধ চলাকালে পর্দার আড়ালে ঘটে গেছে এক ডিজিটাল বিপ্লব। অর্থনীতি সুরক্ষিত রাখতে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে ক্রিপ্টোকারেন্সিকে ঢাল হিসেবে ব্যবহার করছে তেহরান। নিউ ইয়র্ক ভিত্তিক মার্কিন সংবাদ সংস্থা ব্লুমবার্গ বলছে, চলমান ইরান সংঘাতেও দেশের সাধারণ মানুষ ও শাসক গোষ্ঠী উভয়ের জন্যই ক্রিপ্টোকারেন্সি জীবনকাঠিতে পরিণত হয়েছে। ক্রিপ্টোকারেন্সি কিভাবে ইরানের জীবনকাঠিতে পরিণত হলো তা জানার আগে চলুন জেনে নেই এই ক্রিপ্টোকারেন্সি আসলে কি। ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা, যা লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে। এটি প্রথাগত ব্যাংকিং ব্যবস্থার মতো কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় না। ক্রিপ্টোকারেন্সি সম্পূর্ণ ডিজিটাল এবং এর বাস্তব কোনো রূপ নেই। এর প্রতিটি লেনদেন অনলাইন ভিত্তিক এবং একটি ব্লকের মতো করে রেকর্ড হয় এবং সার্বজনীনভাবে সংরক্ষিত হয়। বিটকয়েন, ইথেরিয়াম, রিপল, সোলানা এবং ডজকয়েন হলো বিশ্বের সবচেয়ে পরিচিত ক্রিপ্টোকারেন্সিগুলোর মধ্যে কিছু। এখন প্রশ্ন উঠেছে, ইরান কিভাবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে লেনদেন করে? প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার চেয়ে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করা সহজ এবং এটি শনাক্ত করাও বেশ কঠিন। ইরান সরকার ও কেন্দ্রীয় ব্যাংক ক্রিপ্টো মাইনিংয়ের মাধ্যমে উৎপন্ন বিটকয়েন ব্যবহার করে বিভিন্ন দেশের সাথে, বিশেষ করে যেসব দেশ মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি, তাদের সাথে আন্তর্জাতিক লেনদেন সম্পন্ন করে। ইরানের সাধারণ নাগরিকরা স্থানীয় মুদ্রা রিয়ালের পতন এবং মুদ্রাস্ফীতির হাত থেকে বাঁচতে বিটকয়েন বা ইউএসডিটির মতো স্টেবল কয়েনে বিনিয়োগ করছেন। আর নোবিটেক্সের মতো দেশীয় এক্সচেঞ্জগুলো সাধারণ মানুষের সঞ্চয় বাঁচাতে এবং মুদ্রাস্ফীতি থেকে বাঁচাতে ক্রিপ্টো লেনদেনে সহায়তা করছে। ইরানের ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় মাধ্যম হলো দেশটির ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী IRGC। এই বাহিনী হরমুজ প্রণালীতে ট্রানজিটের জন্য অর্থ প্রদানের মাধ্যম হিসেবে ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করে। ক্রিপ্টো লেনদেন পর্যবেক্ষণকারী সংস্থা চেইনালাইসিসের তথ্য মতে 28 ফেব্রুয়ারি থেকে 2 মার্চের মধ্যে ইরানের বিভিন্ন মুদ্রা বিনিময় প্ল্যাটফর্মে প্রায় $1 কোটি মূল্যমানের ক্রিপ্টোকারেন্সির লেনদেন হয়েছে। আর এই খাতের বড় অংশই নিয়ন্ত্রণ করছে IRGC।
ইরান আরও এক পদ্ধতিতে এই মাধ্যমে লেনদেন করে থাকে। ক্রিপ্টোকারেন্সি জমা করে সেগুলোকে চীনা মুদ্রা রেনমিনবিতে রূপান্তর করে তেহরান। এরপর সেই অর্থ দিয়ে রুশ পণ্য কেনা হয় অথবা এশিয়ার বাজারগুলোতে বাণিজ্য পরিচালনা করা হয়। এভাবেই ইরান একটি বিকল্প আর্থিক ব্যবস্থার সঙ্গে নিজেকে জড়িয়ে নিচ্ছে। তেহরানের এই বিকল্প অর্থনৈতিক পথ বন্ধ করতে সম্প্রতি কঠোর পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ইরানের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় $50 কোটি সমপরিমাণ ক্রিপ্টো সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ডিজিটাল মুদ্রার গোপন ও জটিল জগতে মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে সতর্ক ইরান এবং সেই নিষেধাজ্ঞা কার্যকর করতে মরিয়া যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে এক ধরনের গুপ্ত ইঁদুর বিড়াল খেলা চলছে। এবারে জানিয়ে দেব খেলার খবর। আগামী শুক্রবার ঢাকায় শুরু হবে বাংলাদেশ প্যারা স্পোর্টস কার্নিভাল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে প্রথম প্যারা গেমসে অংশ নেবেন প্রায় 600 প্যারা অ্যাথলিট। 1.5 মাসের এই স্পোর্টস কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে শুধু মাঠের লড়াই নয়, প্যারা অ্যাথলিটরা অংশ নেবেন ডিসপ্লেতেও। এরা কেউ সাধারণ কোনো মানুষ নয়, তারা প্রত্যেকেই প্যারা স্পোর্টসের বিভিন্ন ইভেন্টের সাথে জড়িত। তাদের এই প্রস্তুতি প্রথম প্যারা স্পোর্টস কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। প্রতিবন্ধীদের খেলার গুরুত্ব অপরিসীম, মুখে বললেও অনেকে এই বিষয়ে ভালোভাবে অবগত নয়। শারীরিক প্রতিবন্ধীদের খেলাধুলায় আরও সক্রিয় করার জন্য দেশের বিভিন্ন ইভেন্টের প্রায় 600 প্যারা অ্যাথলেট নিয়ে প্রথমবারের মতো প্যারা স্পোর্টস কার্নিভাল আয়োজন করতে যাচ্ছে প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ। আমরা ইয়ুথ গেমস করেছি, এখন এশিয়ান গেমস সামনে আছে জাপানে, আপনারা জানেন। স্বাভাবিক এটার প্রিপারেশনের জন্য কিন্তু এই গেমসগুলি করা ইম্পর্টেন্ট। এই ট্রায়ালের মাধ্যমে যারা সিলেক্ট হবে তারাই কিন্তু এশিয়ান গেমসে যাবে। প্যারা অ্যাথলেটরা কেউ জন্ম থেকে, কেউ বা কোনো না কোনো দুর্ভাগ্যের শিকার হয়ে হুইল চেয়ারে জীবন কাটে তাদের। শরীরের প্রতিবন্ধকতা জয় করতে উন্মুখ এই মানুষদের জীবনে আনন্দ দেওয়ার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের সুযোগ করানোর জন্য এই প্যারা স্পোর্টস কার্নিভাল। স্পোর্টসম্যানদের উপস্থিতিতে একটি সাংস্কৃতিক প্রোগ্রাম দেখতে পারবেন। সেখানে হুইল চেয়ার ক্রিকেটাররা বা ফিজিক্যাল চ্যালেঞ্জ প্লেয়াররা কিংবা প্যারা অ্যাথলেটিক্স যারা আছে তারা কিন্তু এখানে পারফর্ম করবে। প্রথমবারের মতো এই কার্নিভাল আয়োজন করা হবে গুলশান ইউথ ক্লাব মাঠে। ফিউচার তো সুযোগ থাকবে। আমরা বলেছি যে তাদের বিভিন্ন সময় যদি এখানে প্র্যাকটিসেরও প্রয়োজন হয় আমরা সেই সুযোগ সুবিধাও করে দিব, কারণ আমরা মনে করি এটা আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি। শরীরের অসমর্থতাকে জয় করে দেশের সম্পদে পরিণত হয়ে প্যারা স্পোর্টস কার্নিভালের মাধ্যমে তারা গেয়ে চলবেন জীবনে জয়গান, এমনটাই চান আয়োজকরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচনের জন্য 3 সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি জানায়, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। বাকি 2 সদস্য হলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ইসরায়েল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব এবিএম এহসানুল মামুন। বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, গঠিত কমিশন প্রযোজ্য নিয়ম ও বিধিমালা অনুসরণ করে 2026 সালের পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রয়োজনীয় কার্যক্রম তদারকি ও সম্পন্ন করবে। বাংলাদেশ টেনিস ফেডারেশনের উদ্যোগে আগামীকাল শুরু হচ্ছে উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট। ঢাকার টেনিস কমপ্লেক্সে 7 দিনব্যাপী এই ক্রীড়া উৎসব চলবে আগামী 20 মে পর্যন্ত। এবারে টুর্নামেন্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে 2 শতাধিক টেনিস খেলোয়াড় অংশ নেবেন। পুরো প্রতিযোগিতা 8টি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে পুরুষ এবং মহিলাদের একক ও দ্বৈত লড়াই। পাশাপাশি কিশোর খেলোয়াড়দের উৎসাহিত করতে অনূর্ধ্ব 12 এবং অনূর্ধ্ব 16 বালক ও বালিকা এককের বিশেষ বিভাগ রাখা হয়েছে। বিনোদন অঙ্গনের খবর। বিখ্যাত অস্কার জয়ী চলচ্চিত্র নির্মাতা পিটার জ্যাকসন পেলেন সম্মানসূচক পাম দিওর পুরস্কার। মঙ্গলবার কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে এই সম্মাননা তার হাতে তুলে দেওয়া হয়। এদিন স্থানীয় সময় সন্ধ্যা 7টায় ফ্রান্সের দক্ষিণ উপকূলে নীল জলরাশির কোল ঘেঁষে জাঁকজমক আয়োজনে শুরু হয় বিশ্ব চলচ্চিত্রের এই মহোৎসবের 79তম আসর। এবার পৃথিবীর 22টি দেশের চলচ্চিত্র ও তারকারা অংশ নিচ্ছেন চলচ্চিত্রের এই মহাযজ্ঞে। প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে 22টি চলচ্চিত্র। এই সিনেমাগুলোর মধ্য থেকে কোনো একটির হাতে উঠবে উৎসবের সর্বোচ্চ সম্মান পাম দিওর বা স্বর্ণপাম। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দেশের কয়েক জেলায় ডিপথেরিয়া রোগী পাওয়ায় বাড়ছে উদ্বেগ। টিকা প্রদান ব্যাহত হওয়াকে দুষছেন বিশেষজ্ঞরা। দ্রুত টিকা কার্যক্রম জোরদারের পাশাপাশি সতর্কতার পরামর্শ তাদের।
6 থেকে 8 বছরের বাচ্চাদেরকে আমাদের ডিপথেরিয়া বুস্টার ডোজ দেওয়া উচিত। হামে 24 ঘন্টায় আরও 8 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি 1200 জন। দেশের 98% শিশুকে হামের টিকার আওতায় আনার দাবি স্বাস্থ্যমন্ত্রীর। পূর্বের গাফিলতির তদন্ত করার ঘোষণা। আমার বাচ্চাদেরকে আমার মায়ের বুকটা ভরা রাখতে হবে, ওইটা আমি চেষ্টা করতেছি। নারায়ণগঞ্জের সোনারগাঁও বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ হয়েছেন অন্তত 12 জন, গুরুতর আহত কয়েকজন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। 12 জনের মতো আহত হয়েছে বলে ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে। আমরা সবাই আপনার বার্ন ইউনিটে চিকিৎসাধীন। কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, গরুর চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে 2 টাকা। এদিকে অস্তিত্ব সংকটে চট্টগ্রামের চামড়া ব্যবসায়ীরা গত বছরের টাকা পরিশোধ করেননি ট্যানারি মালিকরা। ওই দামে ট্যানারি মালিকেরা যদি কিনে আমরা উপকৃত হব। 2 দিনের সফরে চীনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অফ অনার প্রদান। চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠককাল গুরুত্ব পাবে ইরান প্রসঙ্গ। ঢাকায় শুক্রবার শুরু হচ্ছে প্রথম বাংলাদেশ প্যারা স্পোর্টস কার্নিভাল। 1.5 মাসের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে 600 প্যারা অ্যাথলিট। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে বর্ণাঢ্য ডিসপ্লে। প্র্যাকটিসেরও প্রয়োজন হয়, আমরা সেই সুযোগ সুবিধাও করে দিব, কারণ আমরা মনে করি এটা আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।